আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দু। আমরা গত ক্লাসে বাজার নিয়ে কথা বলছিলাম, আমরা ঠিক সেখান থেকে কথা বলবো আজকে। তো ক্লাসটা শুরু করা যাক। আমরা কথা না বাড়াই, চলে যাবো আমরা ক্লাসে সরাসরি। ওকে, আমাদের এই পর্যন্ত পড়ানো হয়েছিল গত ক্লাসে, ঠিক আছে? আমরা কথা বলছিলাম এখান থেকে, মোটামুটি আমরা শেষ দিয়েছিলাম। তারপরে একটা চিত্রের কথা বলছিলাম, ঠিক আছে? যে পণ্য প্রতিযোগিতামূলক বাজার, আমরা এখান থেকে একটু ধারণা দিই যে আমরা ওই ক্লাসে এখান থেকে শেষ দিয়েছি। বাজার প্রতিযোগিতার মাত্রা অনুযায়ী প্রধানত দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে পণ্য প্রতিযোগিতামূলক বাজার, একটা হচ্ছে পণ্য প্রতিযোগিতামূলক বাজার, আর হচ্ছে অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, ঠিক আছে? এখন পণ্য প্রতিযোগিতামূলক বাজারের বৈশিষ্ট্যটা কি আমরা বলেছি? অনেক এবং অনেক সংখ্যক ক্রেতা বিক্রেতা থাকবে। অসংখ্য ক্রেতা বিক্রেতা থাকবে, এক। দুই বলেছে সমজাতীয় পণ্য থাকবে। তিন নম্বর বলেছে দাম নির্ধারণ হয় বাজারের চাহিদার সরবরাহের মাধ্যমে, ঠিক আছে? বাজার প্রবেশ ও প্রস্থান সম্পূর্ণ স্বাধীন। বিক্রেতারা লাভ ও সর্বাধিক করার চেষ্টা করে, কিন্তু অতি লাভ থাকে না। এই বাজারে মোট আয়, গড় আয়, প্রান্তিক আয়, দাম পরস্পর সমান হয়। তার মানে বলা হয়েছে কি, এ আর সমান এম আর, এ আর সমান কি বলা হয়েছে? আমরা এ আর সমান এম আর সমান পি সমান 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 পি হয়, ঠিক আছে? তার মানে আমরা এটা বলতে পারি পি সমান এ আর সমান এম আর, রাইট? পি সমান এ আর সমান এম আর, ওকে। তারপরে বলা হয়েছে যে আমাদের এটা হবে কি, টি আর রেখা। এটা হচ্ছে কিউ বিন্দু, এটা হচ্ছে ও বিন্দু, এটা হচ্ছে আর রিবেও। এই এই যে আমাদের বলা হয়েছে পি সমান কি, এ আর সমান এম আর সমান পি হয়, মানে পি সমান এ আর সমান এম আর হয়। ঠিক এটাই দেখো, সাধারণত পণ্য প্রতিযোগিতামূলক বাজারে এটা পেয়ে যাবা, পি সমান এ আর সমান এম আর হবে। কথা ক্লিয়ার? ওকে, আমরা চলে যাই। আমরা চিত্র দিয়ে বুঝিয়ে দিলাম যে চিত্রটা বোঝানোর কথা ছিল গত ক্লাসে, আমরা চিত্রটা তোলা হয় নাই, বাট আজকে চিত্রটা আমি উঠিয়ে দিলাম। হ্যাঁ, আচ্ছা, পরবর্তী নেক্সটে চলে যাই আমরা, যে পরবর্তী কি আছে দেখো। অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার এটা কেমন, সেই বাজার সম্পর্কে আমরা জানবো। এই ধরনের বাজারে কিছু বিক্রেতা বেশি শক্তিশালী হয়। কি হয়? বেশি শক্তিশালী, এবং তারা পণ্যের দাম সরবরাহে প্রভাব ফেলতে পারে। পণ্যের দামের সরবরাহ প্রভাব ফেলতে পারে। এখানে প্রতিযোগিতা সীমিত থাকে। তবে কিছু কিছু বিক্রেতা অনেক কি হয়, বেশি শক্তিশালী হয়। এখন আসে যাক কিভাবে শক্তিশালী হয় সেটা নিয়ে একটু বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করা হোক। বিক্রেতার সংখ্যা কম বা সীমিত। পণ্য ভিন্ন ভিন্ন বা ব্র্যান্ড ভিত্তিক। দাম বিক্রেতারা অনেকাংশে নির্ধারণ করে। বিজ্ঞাপন ব্র্যান্ডিং গুরুত্বপূর্ণ এই বাজারে। অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে এইটা মাথায় রাখবা, বিজ্ঞাপন ও ব্র্যান্ডিংটা কি খুবই গুরুত্বপূর্ণ। আমার বয়সটা মনে স্লো হচ্ছে, এনার্জি নেই। রাত 3টা বাজে, 2টা বাজে হচ্ছে ক্লাস নিচ্ছি। বাজারের প্রবেশ কিছুটা কঠিন। ক্রেতাদের দাম সম্পর্কে অজ্ঞতা থাকে। কোন বাজারে ক্রেতারা দাম সম্পর্কে অজ্ঞতা থাকে, মানে জ্ঞান থাকে না, তেমন একটা ভাবনা বা ধারণা নাই। কোন বাজারে সেটা হচ্ছে অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে। এইটা খুব গুরুত্বপূর্ণ, এই টপিকটা খুব গুরুত্বপূর্ণ। কোন বাজারে ক্রেতাদের দাম সম্পর্কে অজ্ঞতা থাকে, মানে অজ্ঞতা বলতে কোন ধরনের ওই সম্পর্কে ধারণা থাকে না। এটা একমাত্র বাজার, সেটা হচ্ছে অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে, ঠিক আছে? আচ্ছা, আমরা দেখি আরো কোনো বৈশিষ্ট্য আছে কিনা।
একচেটিয়া। এখন আসা যাক এই বাজারের অন্তর্ভুক্ত যেগুলা উদাহরণ হিসেবে আমরা বলেছি যে এই বাজারের উদাহরণ হিসেবে আমরা ধরতে পারি একচেটিয়া বাজার, একক বিক্রেতা ও একক ক্রেতার বাজার, যেটাকে বায়োলেটারাল মনোপলি বাজার বলা হয়, কার্টেল বাজার, মনোপলি বাজার, অলিগোপলি বাজার, মনোশ্রেণী বাজার, দ্বীপশ্রেণী বাজার। এই সবগুলা বাজার কোন বাজারের অন্তর্ভুক্ত? তাহলে অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের অন্তর্ভুক্ত। দেখো দুইটা জিনিস পয়েন্ট আউট করতে হবে তোমার, একটা হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার কাকে বলে, অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার কাকে বলে, দুইটা জিনিসই জানা থাকতে হবে। তাহলে তুমি পয়েন্ট আউট করতে পারবা যে এই যে উদাহরণটা দেখতেছো, এই বক্সটা ফুলফিল দেখা যায় কোনো না কোনো প্রশ্নে চলে আসে উদাহরণ হিসেবে প্রশ্নে এমসিকিউতে, যে নিচের কোনটি অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের উদাহরণ। তুমি তো জানোই না পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের তেমন একটা শ্রেণী বিভাগ নাই বা তেমন একটা দেখা যায় না, কিন্তু অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের অন্তর্ভুক্ত এইসব বাজার, এটা তোমার মাথায় রাখতে হবে। এখন বলা হবে একচেটিয়া বাজার কোন বাজারের অন্তর্ভুক্ত, এটা তো তুমি জানা থাকতে হবে, তাহলে তুমি পয়েন্ট আউট করতে পারবে এক্সামে। কখনো প্রশ্ন পয়েন্ট আউট করার সহজ উপায় হচ্ছে সেই সম্পর্কে জানা, যে তার ধরন প্রকারভেদ, সেই বাজার কাকে বলে সেটা আগে জানা থাকতে হবে, ঠিক আছে? তাহলে আমরা মোটামুটি এটা ক্লিয়ার হলাম, ঠিক আছে? এখন চলে যাব আমরা পরের বাজারে, দেখি কি আছে, তারপরে কি আছে দেখি, আসো চলে যাওয়া যাক। প্রকারভেদ, মানে এই অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের কিছু প্রকারভেদ বলা হয়েছে। একচেটিয়া বাজার, ইংলিশে যেটাকে বলা হচ্ছে মনোপলি বাজার, একচেটিয়া বাজার অপর নাম হচ্ছে মনোপলি বাজার বা মনোপলি মার্কেট। মনোপলি বাজার বলতে মনোপলি মার্কেট, ঠিক আছে? একচেটিয়া বাজার, একচেটিয়া বাজারের অর্থনীতি এমন একটি বাজার অবস্থা যেখানে একটি মাত্র উৎপাদন বা বিক্রেতা, একটি মাত্র উৎপাদন বা বিক্রেতা। আমি বলেছিলাম উৎপাদন যে করে সে হচ্ছে একজন বিক্রেতা, ক্রেতা না। যে উৎপাদন করে সে হচ্ছেন একজন বিক্রেতা, মানে যোগান যে দেয় সে অবশ্যই বিক্রেতা হবে। আর যে চাহিদা, যার চাহিদা আছে সে একজন অবশ্যই ক্রেতা হবে। এই জিনিসগুলো তোমার মানে ভালোভাবে ধারণা থাকতে হবে। এই যে কিছু কিছু লেখা লেখে অর্থনীতিতে, হয়তো আমরা বুঝতে পারি না বিদায় আমরা স্যারদের কাছে গিয়ে বোঝার চেষ্টা করি, না হলে তুমি নিজেই বুঝতে পারতা। সমস্যা হচ্ছে আমরা এই ওয়ার্ড মিনিং গুলা বা মিনিং সম্পর্কে বুঝি না, যে বাক্যটা কি বোঝানোর চেষ্টা করতেছে, ঠিক আছে? সম্পূর্ণ বাজার নিয়ন্ত্রণ করে, কি করে? সম্পূর্ণ বাজার নিয়ন্ত্রণ করে এবং তার বিক্রিত পণ্যের কোনো ঘনিষ্ঠ প্রতিদ্বন্দ্বী থাকে না। কি থাকে না? কোনো ধরনের প্রতিদ্বন্দ্বী থাকে না একচেটিয়া বাজারে। এই একচেটিয়া বাজারে একজন মাত্র বিক্রেতা থাকে। কতজন বিক্রেতা থাকে? একজন মাত্র বিক্রেতা থাকে। এই কারণেই কোনো ধরনের প্রতিদ্বন্দ্বী থাকে না। আচ্ছা, আমরা উদাহরণ হিসেবে সংজ্ঞা দেখো নিচে দেওয়া আছে, সংজ্ঞাটা দেখলে বুঝতে পারবা। একচেটিয়া বাজার হলো এমন একটি বাজার অবস্থা যেখানে শুধুমাত্র একজন বিক্রেতা থাকে, যিনি বাজারে কোনো প্রতিযোগিতা ছাড়াই একটি পণ্য বা সেবা সরবরাহ করে এবং মূল্য নির্ধারণে পূর্ণ ক্ষমতা রাখে। একচেটিয়া বাজার কি থাকে? একজন মাত্র বিক্রেতা থাকে। যদি কোনো বাজারে একজন বিক্রেতা থাকে সে তার মন মতো ইচ্ছা মতো কিন্তু সবকিছুর মূল্য নির্ধারণ করবে, তাই না? তো একচেটিয়া বাজারের বৈশিষ্ট্যটা দেখলে আরো ধারণা পাবে। তারপরে আমরা উদাহরণ দিয়েছি, উদাহরণ হিসেবে বলা হয়েছে গ্যাস সরবরাহ বা পেট্রো বাংলা। দেখো রেলপথে বাংলাদেশ রেলওয়ে, এখন এইসব বাজারে একচেটিয়া বাজার বলা হচ্ছে কেন? এই বাজারে সে পণ্যের দাম যদি রেলওয়ে টিকিটের মানে তোমার কি বলে ট্রেনের টিকিটের মূল্য যদি ফিক্সড করা হয় যে এত টাকা তোমার দিতে বাধ্য, এখানে কোন ধরনের তোমার কোনো অন্য কেউ কিন্তু কোন ধরনের পার্থক্য করতে পারতেছে না, তাই না? সো ওই বিষয়টাই যে একজন বিক্রেতা ও অনেক ক্রেতা, বাজারে একটি নির্দিষ্ট পণ্যের একমাত্র বিক্রেতা থাকে, একজন বিক্রেতাই থাকবে, ঠিক আছে? 2 নম্বরে বলা হচ্ছে, 1 নম্বর আমাদের ক্লিয়ার, 1 নম্বর ক্লিয়ার। 2 নম্বর হচ্ছে প্রতিযোগিতার অনুপস্থিতি, বিক্রেতার বিক্রিত পণ্যের কোনো বিকল্প বা প্রতিদ্বন্দ্বী পণ্য থাকবে না। দেখো এই একজন মাত্র বিক্রেতার তার মানে অন্য কোনো পণ্য যে কেউ বিক্রি করবে এরকম কোন ধরনের প্রতিদ্বন্দ্বী থাকবে না। দেখো গার্মেন্টস শিল্পের মালিক বা তোমার মোবাইল ফোন, এখানে কিন্তু অনেক মার্কেট প্লেস আছে, ওয়ালটন, সরি স্যামসাং, আইফোন, এগুলা তো আরো কিছু ফোন আছে না? তো এই ফোনগুলোর মধ্যে কি এক এক ধরনের এক এক ব্র্যান্ড
নিয়ে কাজ করতেছে। সো ওই বিষয়টি বোঝানোর চেষ্টা করতেছে। এখানে কোন ধরনের প্রতিদ্বন্দ্বী থাকবে না, একজন মাত্রই বিক্রেতা থাকবে। এখন মোবাইল বিক্রেতা তো একজন না ভাই, এখানে হাজার হাজার কোম্পানি আছে, ঠিক আছে, নোকিয়া। আচ্ছা, মূল্য নির্ধারণের নিয়ন্ত্রণ, একমাত্র বিক্রেতা পণ্যের মূল্য পরিমাণ নির্ধারণ ও সম্পূর্ণ ক্ষমতা রাখে। 4 নম্বরে বলা হয়েছে প্রবেশে বাধা, নতুন উৎপাদকের বাজারে প্রবেশ আইনি, প্রযুক্তিগত বা আর্থিক বাধা থাকে। কি থাকে? আর্থিক বাধা থাকে। নতুন প্রবেশ বা প্রবেশে নতুন উৎপাদকেরা মানে নতুন বিক্রেতা, কোন বিক্রেতা প্রবেশ করতে চাইলে সহজে প্রবেশ করতে পারে না, এখানে একটা বাধা থাকে আর্থিক, যেটা মানে এক কথা হচ্ছে টাকার যে বিষয়টা, অঙ্কটা, হ্যাঁ, ইনভেস্ট। পণ্যের অদ্বিতীয়তা, বিক্রিত পণ্য সেবার কোনো ঘনিষ্ঠ বিকল্প থাকে না, মানে ওই পণ্যের কোনো বিকল্প থাকে না। এখন তুমি ট্রেনের কোনো বিকল্প পাবা, মানে ট্রেন আবার আরেকটা ট্রেনের যে বিকল্প যে বিষয়টা, এটি বলা হয়েছে গ্যাসের কি কোনো বিকল্প আছে? তো বিকল্প নাই, তোমার ওটা নিতে হবে, তোমার যদি আসলেই দরকার হয় নিতে বাধ্য তুমি। তো ওই রকম বিষয়টা বোঝানোর চেষ্টা করতেছে। 6 নম্বরে বলা হয়েছে অসীম চাহিদার সুযোগ, বাজার একটি মাত্র উৎস থাকায় ক্রেতারা বাধ্য হয়ে সেই উৎস থেকে পণ্য কিনে। 7 নম্বর হচ্ছে এই বাজারের মোট আয় রেখা ভূমি অক্ষের দিকে অবতলকৃতির, ভূমি অক্ষের দিকে কি হয়? অবতলকৃতি। এখানে 8 নম্বরে বলা আছে এ আর এম আর রেখা বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী, এ আর রেখা বড় হবে এম আর রেখার চেয়ে, অর্থাৎ এ আর রেখা এম আর রেখার উপরে অবস্থান করে, এমনকি পি সমান এম আর হয়, পি সমান এম আর হয়। আচ্ছা, আমরা এটা চিত্রটি দেখাবো। বিশুদ্ধ একচেটিয়া বাজার কোথাও নেই, বিশুদ্ধ একচেটিয়া বাজার কোথাও নেই। বাট উদাহরণ হিসেবে আমরা বলতে পারি রেলওয়ে, রেলপথ বাংলাদেশের রেলওয়ে, গ্যাস সরবরাহে পেট্রো বাংলা, সরবরাহে পিডিপি, এই 3টা উদাহরণ হিসেবে আমরা বলতে পারি। ওকে ফাইন, এখন আমরা এই জিনিসটা নিয়ে এক্সপ্লেন করব, যেই জিনিসটা আমাদের লাগবে বা এক্সামে চলে আসে, ঠিক আছে, এক্সামে চলে আসে এরকম প্রশ্ন দেখবে যে অনেকবার আসছে। এআর এমআর, এভারেজ রেভিনিউ, মার্জিনাল রেভিনিউ, এই বিষয়গুলো প্রচুর আসে, মার্জিনাল কস্ট, এই জিনিসগুলো তোমার ধারণা থাকতে হবে। এআর মানে কি, এমআর মানে কি, এগুলো যদি আমি একদম পূর্ণাঙ্গ ধারণা দেব ইনশাল্লাহ পেয়ে যাবা। তো এআর এমআরটা হচ্ছে কি, আমরা সেটা নিয়ে কথা বলবো যে এআর এমআর আমরা একচেটিয়া বাজারে সাধারণত, চিত্রটা এখানে আমরা দেখাতে পারি। আচ্ছা, হ্যাঁ, একটু দেখার চেষ্টা করবে। এআর আর একটা হচ্ছে এমআর, এমআর রেখা কি হবে? নিচে অবস্থান করবে এআর রেখা, মানে বলা হয়েছে এমআর রেখার, এআর রেখা এমআর রেখার উপরে অবস্থান করে, মানে এমআর রেখার, এই এমআর রেখা, এই এমআর রেখার উপরে অবস্থান করবে কোনটা? এআর রেখা, এআর রেখা নিয়ে নিলাম। তার মানে আমাদের এটা বলা হয়েছে। এখন এইটা যেহেতু বলা হয়েছে, এখানে তো কোনো সমস্যা নাই। এখন আমাদের এখান থেকে আবার আমরা এটা টিআর নেওয়া হয় সাধারণত, ঠিক আছে, টিআরটা এরকম ভাবে চলে যায়, আমি জানি, আমরা যতটুকু জানি আর হচ্ছে ও কিউ, ঠিক আছে। এক কথা হচ্ছে এইটুকু না জেনে তোমার এইটুকু অবশ্যই জানা থাকতে হবে যে এআরটা এমআরটা, এআর রেখা এমআর উপর অবস্থান করে। এখন তুমি এআর রেখা এমআর রেখা, এই এমআর রেখার, এটা হচ্ছে এমআর রেখা যদি হয়, এই বিন্দুটা যদি এমআর রেখা হয়, এমআর রেখার উপরে দেখো তো, এই এমআর রেখার উপরে, এই এমআর রেখার উপরে এআর রেখা অবস্থান করতেছে না, তার মানে এমআর এর চেয়ে কি হবে? এআরটা বড় হবে, এআর এর চেয়ে এমআর, মানে এমআর এর চেয়ে কি হবে? এমআর এর চেয়ে এআর বড়, মানে বেশি। এটা দেখো, এটা বেশি সরে গেছে না, এ কারণে এটা বড়। এক কথায় হচ্ছে এটা হচ্ছে দিদি কি বলবো আমরা, এআর, আর এটা হচ্ছে এমআর। আরো ক্লিন করে দেখাচ্ছি, দেখো এটা আমরা কি বলেছি, বড় যেহেতু এটা এআর হবে, রাইট, এটা হচ্ছে এমআর। এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। তার মানে কি এআর অবশ্যই বড় এমআর এর চেয়ে, এই কারণেই তোমার এখানে গ্রেটার দেন ইউজ করা হয়েছে, এআর গ্রেটার দেন এমআর। ক্লিয়ার? ওকে, আমরা চলে আসব নেক্সটে। যদি কেউ বুঝতে না পারো অবশ্যই কমেন্ট করবে, চেষ্টা করব আমার জায়গা থেকে সর্বোচ্চ
রিপ্লাই দেওয়ার জন্য এবং বুঝিয়ে দেওয়ার জন্য পরবর্তী নেক্সট ক্লাসে। তবে অবশ্যই কমেন্ট করবে না বুঝতে পারলে। আমরা নেক্সট দেখি কোন ধরনের বাজার আছে। একচেটিয়া একক বিক্রেতা, একক বিক্রেতা বা এক ক্রেতার বাজার, এক ক্রেতার বাজার, বায়োলেটারের মনোপলি বাজার। এই বাজারে একজন বিক্রেতা একজন ক্রেতা থাকে, একজন বিক্রেতা একজন ক্রেতা থাকে। যে বাজারে একজন মাত্র বিক্রেতা এবং একজন মাত্র ক্রেতা থাকে সেই বাজারকে বলা হয়েছে বায়োলেটারের মনোপলি বাজার। বায়োলেটারের মনোপলি মানে একচেটিয়া একক বিক্রেতা ও এক ক্রেতার বাজার, একচেটিয়া বা একক বিক্রেতা একক ক্রেতার বাজার, সেটাকে বলা হয়েছে বায়োলেটারের মনোপলি বাজার, মনোপলি। তো তোমাদের বইয়ে এইভাবে লেখা আছে বায়োলেটারেল, হ্যাঁ হ্যাঁ এরকম বাংলা দেওয়া আছে, অথবা বায়োলেটারেল, হ্যাঁ রসিকের হতে পারে বা একারও হতে পারে, দেখে নেবে একটু। যাই হোক, তো বায়োলেটারের মনোপলি বাজার সেটা হচ্ছে কেমন বাজার? যে বাজারে একজন মাত্র বিক্রেতা এবং একজন মাত্র ক্রেতা থাকবে, একজন মাত্র বিক্রেতা একজন মাত্র ক্রেতা থাকবে, সেটাকে বলা হচ্ছে বায়োলেটারেল মনোপলি। হ্যাঁ একারই হবে, বায়োলেটারেল মনোপলি বাজার। মানে যে বাজারে একজন মাত্র বিক্রেতা একজন মাত্র ক্রেতা থাকবে সেই বাজারকে বলা হচ্ছে বায়োলেটারেল মনোপলি বাজার, বায়োলেটারেল মনোপলি বাজার। তো বৈশিষ্ট্য কি? বিক্রেতা ক্রেতা উভয় শক্তিশালী, বিক্রেতা ক্রেতা উভয় শক্তিশালী, যেহেতু একজন একজন তার মানে উভয় শক্তিশালী হবে, এটা স্বাভাবিক। দাম পরিমাণ নির্ধারণ আলোচনার মাধ্যমে হয়, দাম পরিমাণ নির্ধারণ আলোচনার মাধ্যমে হয়, দর কষাকষির মাধ্যমে হয়, এক কথায়। ঠিক আছে, উভয়ের মধ্যে দর কষাকষি চলে। উদাহরণ, একচেটিয়া একটি বড় শিল্প প্রতিষ্ঠান যদি একটি নির্দিষ্ট শ্রমিক ইউনিয়নের সঙ্গে চুক্তি করে শ্রম ক্রয় করে, এটা হচ্ছে এই বায়োলেটারের মনোপলি বাজারের উদাহরণ। সাধারণত উদাহরণটা তেমন একটা আসে না, বাট সংজ্ঞাটা চলে আসে, সংজ্ঞাটা পড়ে নেবে। ঠিক আছে, যেখানে যা লাগবে সেটাই পড়তে হবে। কার্টেল বাজার, এটা তোমাদের তেমন একটা দেখা যায় না, কোনো রাইটার তেমন লেখা নেই, বাট আমি লিখে দিচ্ছি জাস্ট একটু ধারণা দিয়ে, হয়তো কাজে লাগতে পারে। স্বল্প বিক্রেতার কি বলা হয়েছে? স্বল্প বিক্রেতার বাজারে যখন কয়েকজন বিক্রেতা পরস্পরের মধ্যে দাম উৎপাদন নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ করে তখন তাকে কার্টেল বাজার বলে। আচ্ছা, একটু ট্রাই করলাম আন্ডারলাইন করার জন্য। বলা হয়েছে স্বল্প বিক্রেতার বাজারে যখন কয়েকজন বিক্রেতা পরস্পরের মধ্যে গোপনে চুক্তি করে উৎপাদন নিয়ন্ত্রণ করে তখন তাকে কার্টেল বাজার বলে। কার্টেল বাজারের বৈশিষ্ট্য দেখো তাহলে বুঝতে পারবে। বিক্রেতা পরস্পর সহযোগিতা করে, প্রতিযোগিতা কৃত্রিম ভাবে নিয়ন্ত্রণ করে, দাম স্থির রেখে অতি লাভ অর্জনের চেষ্টা করে। কোন বাজারে? কার্টেল বাজারে। যেমন তেল রপ্তানিকারক দেশগুলোর সংস্থা একটি কার্টেল বাজারের উদাহরণ। জাস্ট একটু বোঝার চেষ্টা করো, এটা দরকার নাই, তেমন আসে না। হ্যাঁ, জাস্ট আমি একটু ধারণা দিলাম। যাই হোক, চলে যাই আমরা নেক্সটে যেগুলো আসে। দুইপলি বাজার খুব ইম্পর্টেন্ট। এই বাজারে মাত্র দুইজন বিক্রেতা থাকে যারা একে অপরের প্রতিদ্বন্দ্বী থাকে। ঠিক আছে, কতজন বিক্রেতা থাকে? দুজন বিক্রেতা। দেখো কয়জন বিক্রেতা? মাত্র দুইজন বিক্রেতা থাকে, দুজনেই শক্তিশালী। পরস্পরের দাম সিদ্ধান্ত প্রভাব ফেলে, পরস্পরের দাম সিদ্ধান্ত প্রভাব ফেলে। ক্রেতার সংখ্যা অনেক। উদাহরণ, পেপসি কোকা কোলা এর প্রতিযোগিতা একটি দ্বৈতাধিকার বাজারের উদাহরণ। দেখো দুইপলি, দুই শব্দটা তো সাধারণত দুই বোঝায়। হ্যাঁ, তোমরা ম্যাথ সাবজেক্ট গুলোতে দেখবা ডুও শব্দ সাধারণত দুই বোঝানো হয়। এই দুইপলি বাজারের ক্ষেত্রে যেহেতু বলা হচ্ছে দ্বৈতাধিকার বাজার, এই মানে দুইপলি বাজার দুইজন বিক্রেতা থাকবে। কতজন বিক্রেতা? পলি শব্দের অর্থ আমি বলেছি, পলি শব্দের অর্থ কি? বিক্রেতা, মাথায় রাখবে। পলি শব্দের অর্থ হচ্ছে বিক্রেতা। সনি শব্দের অর্থ হচ্ছে ক্রেতা। মনোপসনি, ডুয়োপসনি
এই রকম যখন শব্দ দেখবা মনে করবা তখন সেখানে ক্রেতা বসবে, আর যখন বা পলি শব্দ দেখবা তখন বিক্রেতা। যেমন ডুওপলি, তার মানে দুজন বিক্রেতা। এখন ডুওপসনি, দুইজন ক্রেতা। ডুওপসনি, দুইজন ক্রেতা। জাস্ট এখানে কি বলবে, ডুওপসনি, ঠিক আছে, এই এখানে পি চলে আসবে, ডুওপসনি, তার মানে দুইজন ক্রেতা, দুইজন সনি লাগানো আছে আর হচ্ছে পলি। এটা মাথায় রাখলে মোটামুটি কিছু জিনিস বোঝা যায়, যেখানে ক্রেতা বসবে না বিক্রেতা বসবে, এ কারণে আমি বললাম বিষয়টা। হ্যাঁ, তাহলে আসা যাক, আমরা এটা ক্লিয়ার হলাম। এখন নেক্সটে চলে যাই, তাহলে আমরা দেখি কি আছে। অলিগোপলি বাজার, এটাও ইম্পর্টেন্ট। হ্যাঁ, অলিগোপলি বাজারটা এটাও আসে। অলিগোপলি বাজার হলো এমন এক বাজার ব্যবস্থা যেখানে অল্প সংখ্যক উৎপাদন বিক্রেতা থাকে, অল্প সংখ্যক উৎপাদন বিক্রেতা থাকে এবং তারা একটি নির্দিষ্ট পণ্য একই ধরনের পণ্য বিক্রি করে। প্রতিটি বিক্রেতার সিদ্ধান্ত অন্যদের উপর প্রভাব ফেলে, প্রতিযোগিতা সীমিত থাকে। যেমন মোবাইল অপারেটর কোম্পানি, গ্রামীণফোন, রবি, এয়ারটেল, বাংলালিংক, অটোমোবাইল ইন্ডাস্ট্রি, টয়োটো, হোন্ডা, নিশান ইত্যাদি। দেখো, এটা কিন্তু আসলে খুব কম যে বলা হয়েছে অলিগোপলি বাজার হলে এমন এক বাজার ব্যবস্থা যেখানে অল্প সংখ্যক উৎপাদন বা বিক্রেতা, উৎপাদক মানে বিক্রেতা, উৎপাদক মানেই বিক্রেতা, এটা তোমার মাথায় রাখতে হবে। উৎপাদক মানেই বিক্রেতা থাকে এবং তারা একটি নির্দিষ্ট পণ্য একই ধরনের যখন, তার মানে কি, যেই কোম্পানি থাকবে সেই কোম্পানি একই পণ্য বিক্রি করবে। এখন বলা হয়েছে এখানে কিসের কথা বলেছে, গ্রামীণফোন, এটা কি একটা সিম, রবি এটা কি একটা সিম, এয়ারটেল এটা একটা সিম, তার মানে একই ধরনের পণ্য, জাস্ট কোম্পানি ভিন্ন। বাংলাদেশে কয়টা কোম্পানি আছে, 5টা 6টা সর্বোচ্চ সিমের, এখন দুই একটা যদিও অ্যাডজাস্ট হয়েছে। সো ওই অ্যাড হয়েছে এটা বিষয় না, বাট এইটা মাথায় রাখতে হবে যে এটা কি হতে হবে, একই পণ্য হতে হবে, একই ধরনের পণ্য বিক্রি করে, এটা হচ্ছে অলিগোপলি বাজার। এই বাজারে কি হচ্ছে, প্রতিটি বিক্রেতার সিদ্ধান্ত অন্যদের উপর প্রভাব ফেলে, প্রতিযোগিতা সীমিত থাকে, প্রতিযোগিতা কি থাকে, সীমিত থাকে। তোমার ভাই এই পরে যেগুলো পড়ানো হলো এখানে সংজ্ঞাগুলো মাথায় রাখতে হবে যে এটা কোন বাজার, ওইটা কোন বাজার, কারণ বাজারের প্রকারভেদ থেকে তোমার সংজ্ঞা চলে আসে, প্লাস এমসিকিউতে চলে আসে। এটা মাস্ট, যত বোর্ড কোশ্চেন দেখবা এখান থেকে চলে আসছে এমসিকিউ। ঠিক আছে, ওকে, আমরা চলে যাই তাহলে নিচের টপিকে। হ্যাঁ, আমাদের আর একটা সম্ভবত আছে, এটা দেখি। হ্যাঁ, এটা পরে মোটামুটি আমাদের যে বেসিক যেগুলো ছিল সেটা ধারণা ক্লিয়ার হবে। আমরা তারপরে একটা সংজ্ঞাতে চলে যাব, সরি সংজ্ঞা বলে একটা তোমাদের চিত্র দেখাবো। আচ্ছা, এটা বলুন তো, একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার। একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার হলো এমন একটি বাজার যেখানে অনেক বিক্রেতা থাকে এবং তারা একই ধরনের কিন্তু কিছুটা ভিন্ন বৈশিষ্ট্যের পণ্য বিক্রি করে। পণ্যের মধ্যে পার্থক্য ব্র্যান্ড, ডিজাইন, গুণগত মানের কারণে ক্রেতারা পছন্দ করেন। একচেটিয়া বাজারে কি থাকে তাহলে, প্রতিযোগিতামূলক বাজার হলো একচেটিয়া বাজার যেখানে অনেক বিক্রেতা থাকে এবং তারা একই ধরনের কিন্তু কিছুটা ভিন্ন, কিছুটা ভিন্ন, বেশি ভিন্নর কথা বলা হয় না। রেস্টুরেন্টের ব্যবসা একই ধরনের খাবার হলেও স্বাদ ও পরিবেশন ব্র্যান্ডের ভিন্নতা থাকে। টুথপেস্ট, টয়লেট সাবান, ব্লেড, পোশাকের দোকান, বিভিন্ন ডিজাইনের ব্র্যান্ড, এটাকে হচ্ছে বলেছে একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার। একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার, তার মানে আমাদের বাজার মোটামুটি শেষের দিকে আমরা চলে আসছি। আমরা চলে যাব, দুই একটা বাজার আছে যেগুলো বললাম, মহৎসনী বাজার, ডিউবসনী বাজার, এই দুই একটা বাজার আছে সেটা আমরা পড়বো। এগুলো তো সহজ, তাই না, এটা তো কঠিন মনে হওয়ার কথা না, তো একটু দেখে নেবে সংজ্ঞাটা। তো নিচে আমরা চলে যাই। মনোচ্ছনী বাজারটা কি, আমি বলেইছি যে তোমাদের সনি শব্দটা কিসের সাথে, ক্রেতার সাথে অ্যাডজাস্ট, তার মানে মনোচ্ছনী বাজার কি, মনোচ্ছনী এমন একটি বাজার যেখানে কেবল একজন ক্রেতা থাকে। কি থাকে, একজন ক্রেতা। মনো শব্দের হতে আবার হচ্ছে এক, মনো শব্দের হতে হচ্ছে এক, এই কারণে একজন। মনোচ্ছনী, দুরূপশ্রেণী, যেমন আমরা ওখানে পড়লাম কি, মনোপলি বাজার, মনোপলি, এই যে মনোপলি,
মনোপলি। হ্যাঁ, এই পলি শব্দের অর্থ হচ্ছে বিক্রেতা, ঠিক আছে, এটা শব্দের অর্থ কি? বিক্রেতা। আর মনো শব্দের অর্থ কি? এক, তার মানে একজন বিক্রেতা। কি? একজন বিক্রেতা। তার মানে মনোশ্রণী এখানে দেওয়া আছে, শ্রণী শব্দের অর্থ হচ্ছে ক্রেতা, তার মনো শব্দ হচ্ছে একজন, তার মানে কি একজন ক্রেতা। যে বাজারে একজন মাত্র ক্রেতা থাকে এবং অনেক বিক্রেতা থাকে, সেই বাজার বা সেই একমাত্র ক্রেতা নিজের সুবিধা মতো দাম নির্ধারণ করতে পারে, সেটাই হচ্ছে মনোচ্ছনী বাজার। কথা ক্লিয়ার? দেখো, ক্রেতা নিজের সুবিধা মতো দাম নির্ধারণ করে। কে দাম নির্ধারণ করে? ক্রেতা। কতজন ক্রেতা থাকে? একজন মাত্র ক্রেতা থাকে। ক্লিয়ার? অসংখ্য বিক্রেতা থাকে, অনেক বিক্রেতা থাকে, অনেক বিক্রেতা থাকে। ওকে, উদাহরণ, কোন অঞ্চলে একটি মাত্র বড় শিল্প প্রতিষ্ঠান যেমন চা প্রক্রিয়াকরণ কারখানা যদি আশেপাশের চাষিদের কাছ থেকে কাঁচামাল কিনে, তবে এটি মনোচ্ছনী বাজার। সরকারি প্রতিষ্ঠান বিভাগ যখন একমাত্র অস্ত্র ক্রেতা হয়। যাই হোক, উদাহরণ দিচ্ছি, তোমরা সিলেটে যাবা, সিলেটের চা বাগানে, সিলেটের চা বাগানের আশেপাশে আরো কিছু বাগান আছে, তাই না? সেই বাগানের যত চা আছে একজন ক্রেতা সব ক্রয় করে নিল, সেটা কোন ধরনের বাজারে অন্তর্ভুক্ত হবে? মনোচ্ছনী বাজারের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তার মানে একজন মাত্র ক্রেতা, একজন মাত্র ক্রেতা, কিন্তু বিক্রেতার সংখ্যা কি? অসংখ্য। এই অসংখ্য বিক্রেতা যে পণ্যগুলো আছে সবগুলা ক্রয় করতেছে কি? একজন মাত্র ক্রেতা। তার নিজস্ব মানে সে নিজেই দাম নির্ধারণ করে যে এত টাকা করে আমি দিব, তোমার দিলে দাও, না দিলে না দাও। কিন্তু তুমি যদি দিতে বাধ্য, তুমি তো ওই প্রোডাক্টটা অন্য কাজে লাগাতে পারবে না, তাই না? তুমি তো বিক্রি বা লাভ করার জন্যই উৎপাদন করা হয়, সে কারণে তুমি কিন্তু পণ্যটা স্টক করবে না, বিক্রি করে দেবে। আচ্ছা, কথা ক্লিয়ার? তার মানে হচ্ছে আমরা বলতে পারি সিলেটে যে চা বাগানগুলো আছে বা আশেপাশে বাগান আছে, অনেকজন চা বাগানের মালিক হতে পারে, বাট একজনের সেটা কি ক্রয় করে নিচ্ছে, ক্রয় করার পর সে মারাই জারাই করে তারপর আবার বিক্রি করে দিচ্ছে। তার মানে ক্রেতার সংখ্যা একজন, সে ক্রয় করে নিল, এবং তারপর হচ্ছে বিক্রেতা অনেক থাকে, অনেক বিক্রেতা থাকে, ঠিক আছে, স্বাভাবিকভাবে। ওকে, তারপরে চলে যাই, আমরা দেখি আমাদের তারপরে কি আছে, হয়তো তারপরে ডুব শ্রেণী বাজার আছে। হ্যাঁ, ডুব শ্রেণী বাজার কি? দুইজন বিক্রেতা, সরি দুইজন ক্রেতা, আমি শনি শব্দটা বলেছি এখানে ক্রেতা, তার মানে কয়জন ক্রেতা থাকবে? দুইজন। ডুব শ্রেণী বাজার হলো এমন একটি বাজার যেখানে যেখানে কেবল দুইজন ক্রেতা থাকে এবং অনেক বিক্রেতা থাকে। এই দুই ক্রেতা বাজারের মূল্য চাহিদা নির্ধারণ বা করে থাকে বা ভূমিকা রাখে। উদাহরণ, কোনো অঞ্চলে দুটি বড় গার্মেন্টস ফ্যাক্টরি যদি শ্রমিকদের প্রধান নিয়োগকারী হয়, তবে এটি বৃহৎ শ্রেণী বাজারের উদাহরণ। দুটি বড় কোম্পানি যদি একটি নির্দিষ্ট কাঁচামালের প্রধান ক্রেতা হয়। সারাংশভাবে আমরা এটা লিখছি। এখন আসে যাক বৃহৎ শ্রেণী বাজারটা কি। বৃহৎ শ্রেণী বাজারকে একটা বোঝা যাচ্ছে যে গার্মেন্টস শিল্পের মালিকগুলো, তো তোমার গাজীপুরে দুইজন গার্মেন্টস শিল্পের মালিক আছে, তারা শ্রমিক কি করে? ক্রয় করে, হ্যাঁ, কিনে নেয়। ক্রেতা, এরা কি একজন ক্রেতা? আমি একজন ক্রেতা, আমি গার্মেন্টস শিল্পের মালিক, তুমিও গার্মেন্টস শিল্পের মালিক, আমরা দুজনে মনে করা যে হচ্ছে তাদেরকে কিনে নেব একটা দাম নির্ধারণ করে, দাম নির্ধারণ করে। যখন দেখবা বাজারে সমিতি বলে একটা কথা থাকে, এই যে সমিতি, হ্যাঁ, এটা কেন থাকে জানো? যাতে বাজারটা নিয়ন্ত্রণ থাকে, বা যাতে কেউ কম বেশি করে বিক্রি করতে না পারে। তো ওইটা নিয়ন্ত্রণ করার জন্য দুইজন গার্মেন্টস শিল্পের মালিক তারা পয়েন্ট আউট করে যে আমরা তাদেরকে এই শ্রমিকগুলা 6 ঘন্টার জন্য বা 7 ঘন্টার জন্য নিব, তাদেরকে আমরা 500 টাকা দিব বা 600 টাকা বা 400 টাকা, সেটা ফিক্সড করা হয়। সেটাই হচ্ছে বৃহৎ শ্রেণী বাজারের অন্তর্ভুক্ত। ক্লিয়ার? আমাদের বাজারের যতগুলা শ্রেণী বিভাগ ছিল মোটামুটি শেষ, মোটামুটি বলতে পুরোপুরি শেষ, ঠিক আছে। এটা আমরা সার সংক্ষেপ দিয়েছি যে কখন কোন বাজারে কয়জন ক্রেতা বা বিক্রেতা থাকবে দেখে নেবে, যাদের খুব ইম্পর্টেন্ট বা দরকার, মানে ইম্পর্টেন্ট তো অবশ্যই, বাট যারা ক্লাসটা স্কিপ করছো বা মিস দিচ্ছ, যে মনে হচ্ছে তুমি মাঝখানে এসে ক্লাসটা করতেছো, তো এটা একটু দেখে নেবে শর্টকাট, ঠিক আছে। তাহলে আমরা হচ্ছে নেক্সটে চলে যাব। আপাতত আজকের ক্লাসটা এখানে সমাপ্তি করতেছি। নেক্সটে আমরা শিখবো টোটাল কয়টা চিত্র আছে? 6টা চিত্র আছে। হ্যাঁ, এই 6টা চিত্র করলে মোটামুটি তোমার এই চ্যাপ্টার শেষ।
আমরা যে বেসিক ধারণা ছিল সেটা আমরা কমপ্লিট করেছি। পরবর্তীতে আমরা ক্লাস শুরু করব 6টা চ্যাপ্টার, 6টা যে চিত্র, প্রথম 2টা ক্লাসে 6টা চিত্র শেষ করার চেষ্টা করব, আর একটা একটু যদি বেসিক থাকে সেটার জন্য একটা ক্লাস নেব। টোটাল 3টা ক্লাসে ইনশাআল্লাহ শেষ হয়ে যাবে এই চ্যাপ্টার, ঠিক আছে? ওকে, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ।